আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা যে বিষয়গুলো জানতে চান, সমসাময়িক প্রসঙ্গ, বিশেষ করে দেশ কোথায় যাচ্ছে, রাজনৈতিক অবস্থা কি, আগামী জাতীয় নির্বাচন কিংবা জুলাই সনদ, যে বিষয়গুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে বা চায়ের টেবিলে আলোচনা হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। আপনাদের মনের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজি আমরা অতিথিদের কাছ থেকে। আলোচনার আজকে বিষয়বস্তু হচ্ছে আলোচনার টেবিল থেকে রাজপথ। স্টুডিওতে উপস্থিত রয়েছেন, পরিচয় করে দিচ্ছি, ডান পাশে রয়েছেন ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আমার বাংলাদেশ পার্টি বেবি পার্টি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। বাঁ পাশে রয়েছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সবাইকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, আলোচনার টেবিল থেকে রাজপথ কেন শিরোনাম দেওয়া হয়েছে অনেকেই হয়তো বুঝতে পারছেন। দীর্ঘদিন থেকে ঐক্যমত কমিশনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো সবাই একটি মাত্র লক্ষ্য নিয়ে আগামী বাংলাদেশ, কল্যাণমূলক বাংলাদেশ গড়তে তারা একটি জায়গায় একত্রিত হওয়ার চেষ্টা করেছিল। কিভাবে হবে চলবে আগামীর বাংলাদেশ, সেই নীতি নির্ধারণী করে চলছিল এবং দিনের পর দিন রাজনৈতিক শীর্ষ নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। ঠিক আর মাত্র হাতে গোনা কয়েক মাস পরে জাতীয় নির্বাচনের কথা, নির্বাচনের নিয়েই যখন আলোচনার তুঙ্গে থাকার কথা, সেই অবস্থায় সাম্প্রতি সময়ে আলোচনায় আসছে পিআর পদ্ধতি এবং সেই পিআরের বিষয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল ইতিমধ্যেই দাবি আদায় রাজপথে কর্মসূচিও ঘোষণা করেছে। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ারও দাবি অন্যতম। এই বিষয়গুলো নিয়েই প্রথম শুরু করতে চাই জোবায়ের আহমেদ ভূঁইয়া, আপনাকে দিয়ে। ইতিমধ্যেই দেখেছেন যে বেশ কিছু দাবি নিয়ে কর্মসূচি প্রণয়ন করেছে। আজকেও দেখলাম যে আমরা ইসলামী আন্দোলন, তাদেরও বিক্ষোভ সমাবেশ ছিল। ইতিমধ্যেই আমরা দেখেছি যে 18, 19 এবং 26 সেপ্টেম্বর 3 দিনের কর্মসূচি ঘোষণা করছে জামাত। আপনাদের অবস্থান কি? ধন্যবাদ আপনাকে, দেশবাসীকে যারা শুনছেন দেশ এবং বিদেশ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা তো অনেকদিন যাবৎ, রুবেল ভাইও ছিলেন, ঐকমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের একটা প্রণয়নের জন্য অনেক সময় হয়েছে। অনেক দলের মত দ্বিমত হয়ে পরে পুরো সম্মিলিতভাবে একমত হয়ে একটা জুলাই চার্টার কিন্তু এখন মোটামুটি লিখিত হয়েছে। এখনো সিগনেচার হয় নাই, একটা পার্ট শুধু বাকি আছে। প্রত্যেকটা আপনার চুক্তিতে, আমরা যখন চুক্তি আইন পড়াই অথবা বাস্তবায়ন করি, অ্যাডভোকেট হিসেবে কাজ করি, প্রত্যেকটা এগ্রিমেন্টে কিন্তু একটা এনফোর্সমেন্ট ক্লজ থাকে যে কিভাবে এই চুক্তিটা বাস্তবায়ন হবে, কবে থেকে এটা বলবৎ হবে। প্রত্যেকটা বিল যখন আইনে পাশ হয়, প্রত্যেকটা বিল কিন্তু বলা থাকে এটা এই তারিখ থেকে কার্যকর হবে। তো জুলাই চার্টারও একটা বিষয় আছে যে এই জুলাই চার্টারটা কখন কিভাবে কার্যকর হবে, এটা যদি না বলা থাকে তাহলে এটা চুক্তি হিসাবে একটা ইনকমপ্লিট চুক্তি হবে, এটা এমইউ লেভেলের হবে, এটা আর চার্টার হবে না। তো আলটিমেটলি বাস্তবতা হলো ইভেন এমইউতেও কিন্তু কার্যকর হওয়ার একটা ডেট থাকে। তো এখন রাজনৈতিক দলগুলো অনেকেই চাচ্ছে যে এখনই একটা প্রিলিমিনারি কার্যকর হবে, পরবর্তীতে এটাকে গণভোট অথবা আপনার গণভোট অথবা গণপরিষদের মাধ্যমে এটা আলটিমেটলি কমপ্লিটলি এক্সিকিউটেড হবে, যেটা আইনের শক্ত ভিত্তি পাবে। এখন ধরেন বিএনপি সহ অনেকগুলো দল চাচ্ছে যে এটা পরবর্তী সংসদে সেটা কার্যকর করার জন্য উদ্যোগ নেওয়া হবে। এখন জাস্ট চার্টারটা সিগনেচার হবে, আর কিছু হবে না। আর জামাত ইসলামী, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন সহ অনেকগুলো দল, এনসিপি, এবি পার্টি সহ আমরা চাচ্ছি যে এটা এখনই একটা ইন্টারিম অর্ডারের মাধ্যমে কার্যকর হোক, পরবর্তীতে এটাকে চূড়ান্ত নিষ্পত্তি করা হবে গণপরিষদ অথবা গণভোটের মাধ্যমে। কারণ পরবর্তীতে যদি এখন এটা না করা হয় তাহলে এই এক্সিকিউশন লেভেলটা অনেক দূরবর্তী হবে এবং এটা নিয়ে মানুষের, রাজনীতিবিদদের সম্পর্কে ধারণা কিন্তু ভালো না। আমাদের সম্পর্কে মানুষের পারসেপশন খারাপ যে আমরা ওয়াদা দিলে ওয়াদা রাখি না। তো এই কারণে কোনো দলকে বিশ্বাস করে না। এই জন্য আমরা চাচ্ছি যেহেতু একমত যেহেতু হয়েই গেছি, সুতরাং এখন এটা এক্সিকিউট করতে বাধা কোথায়?
যদি একমত না হইতাম তাহলে এক্সিকিউশনের প্রবলেম ছিল। ডক্টর জুবায়ের আহমেদ, বাধাটা কোথায় আসলে? এখন কি আইন এই যে এখনই কার্যকর করার ক্ষেত্রে সেটা তো এখন তো দেশে রাজনৈতিক কিংবা জনগণের দ্বারা নির্বাচিত সরকার নয়, বিএনপি যেটা বলছে, তাহলে এখন এক্সিকিউশন কিভাবে করবে? এইটার পদ্ধতিটা কি? এখন একটা ইন্টারিম ভিত্তি এই মুহূর্তে কিভাবে এখন একটা ইন্টারিম আপনার অর্ডার হইতে পারে, অর্ডিন্যান্স হইতে পারে, অর্ডিন্যান্স হইতে পারে, অর্ডার হইতে পারে, এই প্রেসিডেন্টের মাধ্যমে হইতে পারে। সেই অর্ডারের মাধ্যমে আপনার এখন কার্যকর হবে এবং সেটা কিভাবে পরবর্তীতে রেটিফাইড হবে এটার ব্যাপারেও কথা থাকবে। গণপরিষদ হবে নাকি রেফারেন্ডাম হবে এই অর্ডারও বলা থাকবে, এবং সেটা কবে হবে এটাও বলা থাকবে, কিভাবে হবে এটাও বলা থাকবে। এই দুইটা স্টেজে হইতে পারে, প্রাথমিক একটা অর্ডার বা অর্ডিন্যান্সের মাধ্যমে, দেন এটা গণপরিষদ অথবা গণভোটের মাধ্যমে। এই দুইটা স্টেজে এটা কার্যকর হইতে পারে। যদিও জামাত ইসলামী শুধু প্রভিশনাল একটা কনস্টিটিউশনাল অর্ডারের কথা বলেছে, আমরা বলেছি যে একটা মানে এটাও হইতে পারে, আবার একটা অর্ডিন্যান্স বা প্রেসিডেন্টের অর্ডার হইতে পারে। আর পরবর্তীতে এটা অবশ্যই কমপ্লিট ফাইনালাইজেশনের জন্য আমাদের একটা গণপরিষদ অথবা গণভোট লাগবে। আমাদের এবি পার্টির মত হলো, যদি আমরা এটাকে গণপরিষদ বা গণভোটের মাধ্যমে রেটিফাই না করি, জাস্ট একটা রেগুলার পার্লামেন্টের মধ্য দিয়ে যদি এটা রেটিফাই করি, যেটা হবে সেটা হলো আলটিমেটলি এটা নিয়ে পরে কোশ্চেন তৈরি হবে। কারণ হলো সংবিধানের যে ভিত্তিমূলগুলো আছে, বেসিক স্ট্রাকচার গুলো আছে, এগুলোর চেঞ্জ হচ্ছে। যেমন ধরেন সুপ্রিম কোর্টে একটা ইউনিটারি মানে নেচার আছে, এখন আপনি হাইকোর্টের ডিভিশন গুলোকে সার্কিট করে দিচ্ছেন, ভাগ করে দিচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছে। তো এটা কিন্তু একটা এটা করার ক্ষেত্রে আগে একটা অ্যামেন্ডমেন্ট হয়েছিল, সেটাকে পরে এটা নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়েছে। তো এগুলো টিকে না আসলে। বেসিক স্ট্রাকচার যদি আপনি বাদ দেন, রেগুলার একটা গভর্নমেন্ট যদি এটাকে রেটিফাই করে, তাহলে এগুলো টিকবে না। আদালতে চ্যালেঞ্জ করলে এটা আপনাকে অল্টার করতে হবে। আমাদের কথা হলো যে নর্মাল কনস্টিটিউশনের এখন যে প্রভিশন আছে, যদি ফার্স্ট অধিবেশন যেটা আছে ওখানে যদি কোনো কিছু রেটিফাই না করা হয়, তাহলে অটোমেটিকলি এগুলো কার্যকর হবে না। জি, আমি এরপর থেকে এটা কিন্তু বাদ দিতে হবে না, জুলাই চার্টারকে বাদ দিতে হবে না। শুধুমাত্র প্রথম সংসদ যদি এটাকে রেটিফাই না করে, তাহলে এই জুলাই মানে চার্টারের কোনো মূল্যই থাকবে না এবং এটা বাস্তবায়ন হবে না। এই কারণে হলো আপনার প্রথম সংসদে কার্যকর হবে কি হবে না, এই দায়া দক্ষিণ্য অথবা এটা পর্যন্ত আমরা যাইতে চাই না। আমরা চাই আগে এটা নিশ্চয়তা মানে নিশ্চিত করতে। যেহেতু সবাই একমত হয়েছে, এখন বাস্তবায়ন করতে তো আর কোনো সমস্যা নেই। এখন রোগটা কোথায়? আমরা কি আসলে চাচ্ছি না যে এটা হোক? যদি চাই তাহলে বাধা কোথায়? আমি একটু রুল ভাই আপনার কাছে আসি, আপনাদের অবস্থানটা ক্লিয়ার শুনতে চাই এই বিষয়ে। আচ্ছা, প্রথমত মানে আমাদের অবস্থানটা তো আমরা বহুদিন থেকেই বলছি যে আমরা একটা হচ্ছে যে প্রথমত আমরা একটা ঐকমত্য কমিশনের ভেতরে সবাই আলোচনা করেছি, এবং আলোচনায় নানান ধরনের মত ছিল, এবং এই 30টা দল যে আসলে একমত হতে পেরেছে এতগুলো বিষয়ে, হ্যাঁ, এটা একটা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা নতুন সংযোজন। এবং এইখানে নতুন একটা সংস্কৃতিও আমরা দেখতে পেয়েছি, যে আমরা ওইখানে আলোচনা করছি, কেউ পরস্পরের যুক্তি নিয়ে আলোচনা করছি, কেউ আরেকজনের দিকে তেড়ে যাচ্ছে না, হ্যাঁ, কোনো মারামারি হচ্ছে না, মানে এরকম কোনো বাজে কথা হচ্ছে না। এবং এটা একটা দেশকে নতুনভাবে তৈরি করার জন্য যে মনোযোগ এবং যে কি বলা যায় ধৈর্য, যে সহিষ্ণুতা প্রদর্শন করা দরকার, সেগুলো আসলে ওইখানে আমরা দেখেছি। এবং এইটার ভেতর দিয়ে আমরা একটা জুলাই চার্টার করেছি। জুলাই চার্টারটা, এখন প্রশ্নটা আসছে যে আসলে এটাকে আমরা বাস্তবায়নের পথ কি? এই বাস্তবায়নের পথ বিষয়ে আমি মনে করি যে যখন আসলে কোনো কথা বলা হয়, মানে উনিও যখন বললেন বা অন্য আরো অনেকেই যখন বলেন, বাস্তবতা হচ্ছে যে আসলে সবার কথাটাকে আসলে যা অ্যাজ ইট ইজ রিপ্রেজেন্ট করাটা ভালো। যেমন কেউই আইনি ভিত্তি দিতে কিন্তু অনাগ্রহী নয়, জি, হ্যাঁ, কিন্তু এক একজনের পথটা এক এক রকম। হ্যাঁ, ধরেন জামাত একরকম মনে করছে, বিএনপি একরকম মনে করছে, এনসিপি একরকম মনে করছে, তো আমরা আরেক রকম মনে করছি, এবি পার্টি আরেক রকম মনে করতে পারে। এইরকম বিভিন্ন ধরনের মত আছে। তো এই মতগুলোকে নিয়েই তো আসলে আমরা একত্রিত ভাবে আবার একটা কোথাও মানে এর মাঝামাঝি কোনো পথ পাওয়া যায় কিনা, সবার কাছে গ্রহণযোগ্য কোনো পথ পাওয়া যায় কিনা, এটা নিয়ে তো আসলে আলোচনা। মানে ঐকমত্য কমিশনের না হলে তো কোনো অর্থই থাকে না। মানে আমরা একটা অভ্যুত্থান করেছি, অভ্যুত্থান মানে একটা বল প্রয়োগের ব্যাপার ছিল, বা
ওই দিক থেকে বল প্রয়োগের ব্যাপার ছিল, আমাদের দিক থেকে রেজিস্ট্যান্সের ব্যাপার ছিল। সেইটার পর্ব শেষ করে আমরা আসলে একটা আলোচনার ভেতরে বসেছি, এবং এই ক্ষেত্রে আসলে মানে ঐকমত্য বা কনসেনসাসই হচ্ছে আমাদের যে কোনো কিছু করার ভিত্তি। ফলে যাতে আসলে সবাই একমত হবে সেটাই আসলে পরবর্তী ভিত্তি। এটা জুলাই সনদের বিষয়ে যেমন, আবার একইভাবে আসলে বাস্তবায়ন হবে কিভাবে সেই জায়গায়ও হচ্ছে ভিত্তি। আমরা এই ক্ষেত্রে অনেকগুলো প্রস্তাব করেছি, যেমন সরকার গঠিত হয়েছে কিভাবে, বাংলাদেশের কনস্টিটিউশন, যেহেতু আমরা এখনো পর্যন্ত বাংলাদেশের কনস্টিটিউশন স্থগিত নাই, কনস্টিটিউশন আছে, ফলে কনস্টিটিউশন একদিকে আছে, আবার অনেকগুলো আছে যেগুলো এক্সট্রা কনস্টিটিউশনাল মনে হচ্ছে, এরকম কাজও আমরা করছি। তাহলে দুইয়ের ভেতরকার তো একটা সামঞ্জস্য বা রক্ষা করার একটা ব্যাপার আছে, এবং সেই ক্ষেত্রে সরকার গঠিত হয়েছে যেমন 106 দিয়ে, 106 অনুচ্ছেদ দিয়ে, এবং সেটা একটা এক্সট্রাঅর্ডিনারি সিচুয়েশনকে অ্যাড্রেস করার জন্য, যে সংসদ নাই, প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, এরকম অবস্থায় কি করা যেতে পারে। একইভাবে এখন আসলে এই যে একটা কনস্টিটিউশন আছে, এবং কনস্টিটিউশনকে সংশোধন করার জন্য বা এটাকে কি বলে যে একটা সংস্কার করার জন্য এক ঐকমত্য হয়েছে, এইটাকে অ্যাড্রেস করার জন্য এর আশ্রয় নেওয়া যেতে পারে বলে আমরা মনে করি। সেক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশন একটা রুলিং দিতে পারে, সেই অনুযায়ী সরকার একটা প্রজ্ঞাপন জারি করতে পারে, এবং পরবর্তীতে জনগণের প্রতিনিধিরা সংসদে গিয়ে সেটা বাস্তবায়ন করতে পারে। এইভাবে আসলে পুরো জিনিসটার একটা সমাধান হতে পারে বলে আমরা মনে করি। মানে আপনারা আইনি ভিত্তি চাচ্ছেন, এখনই আপনারা কি এটি চাচ্ছেন যে একটা একটা আইনি প্রক্রিয়া? আইনি প্রক্রিয়া আমি মনে করি যে এই যে বাংলাদেশে যেহেতু একটা মানে রাজনৈতিক দলগুলোর ভেতরে, যেটা উনিও বললেন আমিও বলবো সবাই বলবে, যে আমরা যদিও এখানে ঐকমত্য কমিশন একসাথে করেছি, কিন্তু তারপরেও একটা দলের সাথে আরেকটা দলের মানে যে বিশ্বাসের যে সম্পর্ক, এটা এখনো অর্জিত হয় নাই। একটা সংস্কৃতি অর্জিত হইতে অনেক সময় লাগে, ফলে এই সংস্কৃতিটা অর্জিত হয় নাই বলেই আইনি ভিত্তিটা আসলে দরকার হচ্ছে। এই মানে এই আপনার কথা যতটুকু বুঝলাম যে এইটির জন্য এখনই রাজপথে যাওয়ার ব্যাপারে আপনারা দ্বিমত। হ্যাঁ, অবশ্যই। কারণ হচ্ছে যে ধরেন আপনি যখন একটা আলোচনার টেবিল খোলা আছে, আলোচনার ভেতরে আপনি সমাধান করতে পারছেন, সমঝোতা করতে পারছেন, এবং এই প্রক্রিয়াতেই যখন আপনি এতদিন এগিয়েছেন, তখন এই প্রক্রিয়া খোলা থাকা অবস্থায়ও সরকার বাড়িয়েছে আরো 1 মাস মানে ঐক্য কমিশনের মেয়াদ। তার ভেতরে আন্দোলনে যাওয়ার কোনো যৌক্তিকতা আমি আসলে দেখি না, এবং আমি মনে করি যে এটা মানে বরং কোনো কোনো ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। এই যে ঐক্য প্রক্রিয়া আছে সেটা ভেঙে যেতে পারে, দেশ বিপদে পড়তে পারে, এরকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে। অনেক ধন্যবাদ। আমি একটা বিরতি যাব। আপনি যেমনটা বললেন আসলে যে ঐক্য প্রক্রিয়া ভেঙে গেলে বিপদে আপনার পড়তে পারে, আপনার কথার অনেকটা আজকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও একই রকম কথা বলেছেন, জাতীয় স্বার্থের বাইরে, যদিও সেটা ছিল জাতীয় স্বার্থের বাইরে কেউ পিয়ার পদ্ধতি চাইলে ভয়ঙ্কর পরিণতি আসতে পারে। আপনি বলেছেন যে ঐক্যবদ্ধতা যদি না থাকে, তাহলে উনি বলেছেন যে পিয়ারকে জাতীয় স্বার্থের বাইরে মনে করছেন। এই যে আলোচনা চলছিল, যেমনটা রুবেল ভাই বললেন যে আলোচনার মাঝখানে আরো 1 মাস বৃদ্ধি হয়েছে, এই সময়ে সমাধান আলোচনা করে সমাধান হয়তো হওয়ার সুযোগ এখনো চলে যায়নি। সেই অবস্থায় রাজনৈতিক দলগুলোর কর্মসূচি দেয়াকে আপনারা কিভাবে দেখছেন? এটি কি খুব জরুরি মনে করছেন? এখন যেটা হয় মানে এই বিষয়গুলোর ডিবেটটা কিন্তু শুধু কমিশনে থাকে না, জি, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। এখন ধরেন আমরা সবগুলো রাজনৈতিক দল যদি কমিশনের মধ্যে সীমাবদ্ধ থাকতাম, তাহলে এই প্রবলেম হইতো না। এখন ধরেন এটার পক্ষে বিপক্ষে তো যখন বিভিন্ন দল গণমত শুরু করে, বক্তব্য দেওয়া শুরু করে, তখন অন্যরাও কিন্তু এটার রেসপন্স করতে হয়। জি, এবং বাস্তবতা হলো পলিটিক্সে মাঠ কার দখলে আছে, এটাও ইম্পর্টেন্ট। এই জন্য পলিটিক্যাল পার্টিগুলো সবসময় তাদের দাবি নিয়ে সরব থাকতে চায়, এটা হলো বাস্তবতা। আমাদের দলের পক্ষ থেকে এখনো মাঠের কোনো কর্মসূচির ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেই, বাট এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে বিভিন্ন দলের মধ্যে। এখন যদি সরকার এই ব্যাপারে আন্তরিক না হয়, সরকারকে তো পাওয়ার দেওয়া আছে, সরকারকে ম্যান্ডেট দেওয়া আছে, সরকার যদি উদ্যোগ নেয় এটা করতে পারে, সরকারের করার ক্ষেত্রে কোনো বাধা নেই। এখন সরকার যদি শুধুমাত্র একটা বড় দলকে ভয় পাইয়া তার সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে অন্যান্য দল যারা আছে তারা স্বাভাবিকভাবেই মনে করতে পারে যে আমাদেরও শক্তি আছে, আমাদের শক্তিকেও কাউন্ট করা দরকার। সরকারকে বোঝা উচিত যে আমাদেরও একটা ভয়েস আছে, এই ভয়েসটাকে অনার করা উচিত। শুধুমাত্র একটা দলের ভয়েসকে বা কয়েকটা দলের ভয়েসকে শুধুমাত্র গুরুত্ব যাতে না দেয়,
এই জন্য এটা একটা স্ট্র্যাটেজিক অবস্থান কিছু কিছু দলের। তো সেই জায়গা থেকে যেমন জামাতের দাবি হচ্ছে উভয় কক্ষে পিআর পদ্ধতির, আপনারাও কি তেমনটা মনে করেন? না, আমরা উভয় কক্ষে পিআর চাই না, আমরা শুধুমাত্র উচ্চ কক্ষে পিআর চাই। আচ্ছা জুবায়ের আহমেদ ভূঁইয়া, সেটি হচ্ছে যে দ্বিকক্ষ, যেখানে একটি কক্ষই বাংলাদেশে ঠিকভাবে কাজ করছে না, ফ্যাসিবাদ মুক্ত হচ্ছে না, সেখানেও এখন পর্যন্ত রাজনীতিবিদদের পরিবর্তে 80%-এর বেশি ব্যবসায়ীকে আপনি ঢুকিয়ে দিচ্ছেন, সেখানে সংস্কার করতে পারছেন না, সেখানে বাংলাদেশের মতো প্রেক্ষাপটে আরো একটি কক্ষ তৈরি করলেন, এটি কি খুব জরুরি এবং কেন জরুরি এটি কি একটু বলবেন? দেখুন, আমরা শুরু থেকেই দুই কক্ষের বিরোধিতা করেছি জি। এবং এই ঐকমত্য কমিশনের প্রথম যে আমাদের প্রস্তাব ছিল, আমরা দ্বিতীয় কক্ষের বিরোধিতা করেছি এবং নিম্নকক্ষে পিআর চেয়েছি 100 আসনের জন্য, যাতে এটা নতুন যেহেতু ইন্ট্রোডিউস করবে, এখানে পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে, সুতরাং আর মানুষও বোঝার বিষয় আছে পিআর জিনিসটা কি। সব মানুষ তো এখনো বোঝে না, তাদের এডুকেট করতে হবে, কালচারালি তাদেরকে মোটিভেট করতে হবে। তো আমরা নিম্নকক্ষে 100 চেয়েছিলাম। পরবর্তীতে আরো অন্যান্য দল যখন বসেছে, আমরা তো একটা দল একটা মেন্টালিটি নিয়ে যদি কমিশনে যায়, সেখানে স্থির থাকে, তাহলে তো কোনো সমাধান হবে না। এই কারণে অনেক আলোচনার ভিত্তিতে আমরা পরবর্তীতে উচ্চ কক্ষে পিআরের ব্যাপারে এগ্রি করেছি। বাট উচ্চ কক্ষ আমরা প্রথম চাই নাই, যেহেতু অনেকগুলো দলের দাবি আছে, আমরা সবাইকে রেসপেক্ট করি এবং একটা জনগণের একটা দাবিও আছে, কিন্তু ফুললি পিআর আমরা চাই না। সে উচ্চ কক্ষ কি নিশ্চিত হয়ে গেছে, মানে আপনারা সবাই এগ্রিমেন্টে সাইন করেছেন মানে উচ্চ কক্ষ হচ্ছে বাংলাদেশে? উচ্চ কক্ষ এখন পর্যন্ত তো জুলাই সনদে উচ্চ কক্ষের ব্যাপারে বলা আছে, উচ্চ কক্ষ হবে, এটি নিশ্চিত হয়ে গেছে। হ্যাঁ, এবং পিআর এর ব্যাপারেও সিদ্ধান্ত হয়েছে, সেটা আছে 100 আসনের জন্য উচ্চ কক্ষে। জি, উচ্চ কক্ষে, তাহলে সেখানে সেই উচ্চ কক্ষে যদি যদিও এখানে মানে ডিসেন্টিভ ভয়েস আছে, কিছু কিছু দল বলেছে যে এটা প্রপোর্শনেট টু দি, মানে যেটা পাস করবে ফার্স্ট পাস দা পোস্টের ক্ষেত্রে যারা এমপি হবে নিম্নকক্ষে, সেই রেশিও অনুযায়ী উচ্চকক্ষে দলগুলো সিট পাবে, এ ধরনের একটা কথা আছে। যদিও এটা মানে প্রপোর্শনেট ভোটের পার্সেন্টেজ অনুযায়ী হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, এটার ব্যাপারে বিএনপির আপত্তি সহ এটা পাস হয়েছে। ওকে, ভোটের পার্সেন্টেজ অনুযায়ী উচ্চ কক্ষে পিআর থাকবে, জি, মানে উচ্চ কক্ষে প্রতিনিধি সিলেক্ট হবে 100। জি জি 100 সেই উচ্চ কক্ষে, তাহলে সেই আমাদের দর্শকদের জন্য বলবেন উচ্চ কক্ষে যারা প্রতিনিধি হবেন তারা কারা হবেন? এখন এটা তো সম্পূর্ণ ওই দলের এখতিয়ার যে ওই দল কাদেরকে দিবে, বাট আমাদের ওখানে যেটা আলোচনা হয়েছে, নারী প্রতিনিধির ব্যাপার আলোচনা হয়েছে, সংখ্যালঘু, তারপরে বিভিন্ন রাষ্ট্র কি তাদেরকে কোনো ফ্যাসিলিটি দিবে? রাষ্ট্র কি তাদের রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা এই 100 লোক কি পাবে? তাদের বাড়ি, তাদের মান্থলি ভাতা, তাদের গাড়ি, তাদের জন্য লোকবল বরাদ্দ, প্রোটোকল, এইসবই থাকবে? আপনি যখন তাকে সংসদ সদস্য বলছেন, তখন তো তাকে দিতে হবে, সেটা তাদের কি কি ফ্যাসিলিটিস থাকবে এগুলো নিয়ে ডিটেইল কোনো বিল হয় নাই, আলোচনা হয় না। এগুলো কি দিবেন রাষ্ট্র জাতিকে? 300 বাংলাদেশের মতো ছোট্ট এই দেশে 300 সংসদ সদস্যের পরে আরো 100 একটা এলিট শ্রেণী তৈরি করলেন, তারা কি দিবে এই জাতিকে, এই 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 দেশকে? দেখুন, এটার পক্ষে বিপক্ষে অনেক ধরনের যুক্তি আছে, বাট যদি দলগুলো রিয়েলি তাদের সেন্স অফ মানে পেট্রিয়টিজম থেকে যদি তারা দেশের যারা ডাইনামিক ব্যক্তি আছে, যারা দেশকে ভালো পরামর্শ দিতে পারবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে, এই ধরনের কোয়ালিফাইড লোকজনদেরকে, যেমন ডক্টর ইউনূসকে আমরা এখন তার সার্ভিস পাচ্ছি, ডক্টর খলিলুর রহমানের সার্ভিস পাচ্ছি, আরো অনেক লোকজন, আলী রিয়াজ সাহেবের সার্ভিস পাচ্ছি, এই ধরনের যদি ভালো লোকজনকে অ্যাকোমোডেট করে দলগুলো, তাহলে হয়তো বাংলাদেশের পলিসি মেকিং এর ক্ষেত্রে ভালো কিছু ইনপুট থাকতে পারে এবং দেশ এবং জাতি মানে এটাতে অগ্রগতি লাভ করতে পারে। বাট এটা নির্ভর করবে একদম মানে রাজনৈতিক দলগুলোর এখতিয়ারের উপরে। ওকে, আমি একটু আপনার কাছ থেকে বুঝে নিতে চাই, আসলে আমাদের অনেকদিন থেকেই আলোচনাগুলো শুনছে দর্শকরা, কিন্তু দর্শকদের মনে কিন্তু ক্লিয়ার হচ্ছে না বিষয়গুলো। একটা হচ্ছে যে দলই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে জনগণের ম্যান্ডেটে, সে ভোটের মাধ্যমে হোক অথবা আসনের মাধ্যমে হোক, উচ্চকক্ষে তো তাদেরই প্রতিনিধি বেশি থাকার কথা, যে মাধ্যমেই হোক না কেন, অন্যেরা হয়তো কিছু ফ্যাসিলিটেট হবে, তো তাদেরও তো মন্ত্রী থাকবে, সেই মন্ত্রী সভায়ও তো তাদের ডিসিশন মেকিং করার জন্য তাদের তো আপনার টেকনোক্রেট মন্ত্রী করারও সুযোগ আছে, এবং হয়ও এরকম একটা পার্সেন্টেজ যদিও থাকে।
তো এই পদ্ধতি সেটা নিম্ন হোক আর উচ্চ হোক পিআর, আবার এই সেখানে প্রতিনিধি নিয়োগের যে বিষয়টি, সেটির জন্য দেশ কি লাভবান হবে একটু মানে আর আপনাদের অবস্থানটা কি? মানে আমি বলি যে উচ্চ কক্ষ তো আমরা মানে চেয়েছিলাম, জি, এটার প্রধান কারণ ছিল হচ্ছে যে আসলে একটা চেক অ্যান্ড ব্যালেন্স। চেক অ্যান্ড ব্যালেন্স মানে হচ্ছে যে ধরেন আপনি নিম্নকক্ষে একটা জিনিস পাশ করে ফেললেন, হ্যাঁ, সেটা যদি আপনি যেভাবে উচ্চকক্ষটা আমরা গঠন করতে চাই, রাজনৈতিকভাবে অভিজ্ঞ, হ্যাঁ, দেশে এক ধরনের কন্ট্রিবিউশন আছে, এই ধরনের মানুষজনকে দিয়ে যদি আপনি ওই উচ্চকক্ষটা করেন, তারা একটা রিভিউ দেবেন। হ্যাঁ, ধরেন আপনি বাংলাদেশে সংবিধান সংশোধন হয়ে গেছে হচ্ছে 3 মিনিটে, এটার উদাহরণ আছে। কারণ একটা উচ্চকক্ষ থাকলে এটা সম্ভব না। যদি উচ্চকক্ষেও আপনার ওইটা মানে পাশ করতে হয়, তার মানে উচ্চকক্ষ ওইটা আপনাকে অন্তত পক্ষে 2 মাস আটকে রাখতে পারে। মানে উচ্চকক্ষে যারা থাকবে তারা দলীয় আনুগত্য পরায়ণ হবে না, দলীয় প্রধানের কথা নাও শুনতে হবে। পরায়ণ হলেও আপনি যদি কোন সময় হয় না যে আপনি এমন একটা ভুল করছেন, হ্যাঁ, সেটা হচ্ছে মোমেন্ট, মানে একটা মোমেন্টের হিট অফ দ্য মোমেন্ট বলে, হিট অফ দ্য মোমেন্টে আপনি একটা জিনিস করে ফেলতে পারেন। কোন ক্ষেত্রে এরকম মানে সবাই মিলেও করতে পারে। এইটাই আপনি 2 দিন পরে দেখলেন যে আচ্ছা একটা কাজটা তো ভুল হয়ে গেছে, হ্যাঁ, তখন কিন্তু আপনার আর সংশোধনের সুযোগ নাই। কিন্তু উচ্চকক্ষ থাকলে এই সংশোধনের সুযোগটা তৈরি হচ্ছে। 1, 2 হচ্ছে যে কোনো কিছুই যখন এটা উচ্চকক্ষে আলোচিত হয়, যে কোনো জিনিস যখন আলোচিত হয়, এই যে উচ্চকক্ষের আলোচনাটাও আবার জনগণের কাছে যাচ্ছে। হ্যাঁ, ধরেন সে ওই বিলটা আটকে দিতে পারে না কিন্তু উচ্চকক্ষ থেকে, কিন্তু কি যেটা করতে পারে সেটা হচ্ছে যে বিলটা এই আলাপ আলোচনা এখানে ভিন্ন কি আর হতে পারে সেই বিষয়ে যদি একটা আলোকপাত করে, সেটা জনগণের ভেতরে একটা মতামত তৈরি করতে সহায়তা করবে। জি রুবুল, এখানটাই একটু আমি আসতে চাই। সেটি হচ্ছে যে বাংলাদেশের যে কোনো বিল আমরা বিগত দিনে দেখেছি যে সরকারি দল যা বলেছে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, এবং সেক্ষেত্রে সরকারি দলেরও না, সরকারি দলের প্রধান অথবা দলীয় প্রধান তিনি যা বলেছেন সেটি চোখ বুঝে হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তো সেই অবস্থার আলোকে সিস্টেম সেইটার ব্যাপারে বলছিলাম, রক্ষা করে কিন্তু বিভিন্ন কমিটি হতো, যখন সংসদে যাওয়ার আগে কিন্তু অনেকগুলো কমিটি পার হয়ে মতামত নিয়ে তারপরে পাশ করা হতো। তাহলে এখানেও দল অথবা সরকার প্রধান যা চাইবেন তার বাইরে কি আদৌ বাংলাদেশে সেই কালচার গড়ে উঠছে? না, আমি বলি যে কালচার আসলে কোনোদিনই একদিনে গড়ে ওঠে না। কালচার একটা তৈরি হওয়ার বিষয়। যেটা বাংলাদেশে এটার অসুবিধা ছিল সেটা হচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদ। 70 অনুচ্ছেদ বলে আপনি যদি দলের বিপক্ষে ভোট দেন, আপনি হ্যাঁ যুক্ত হওয়া ছাড়া তো কোনো উপায়ই নাই। আপনি তো কোনো উপায় রাখেন নাই, কালচার তৈরি হওয়ার তো কোনো উপায় রাখেন নাই। কারণ হচ্ছে 70 অনুচ্ছেদ দিয়ে আপনি আপনার বিপক্ষে ভোট দেওয়া মানে হচ্ছে তার সংসদ সদস্য পদ চলে যাওয়া, মানে এইটা তো আমরা চেঞ্জ করেছি। ফলে এখন কিন্তু ওই বাধা অপসারিত হয়েছে, ফলে একটা কালচার তৈরি হওয়ারও একটা সুযোগ হয়েছে। হ্যাঁ, আবার সংসদীয় যে কমিটিগুলো সেটাও দেখবেন যে আগে ছিল হচ্ছে পুরোপুরি ভাবে সরকার নিয়ন্ত্রিত, সরকারি দলেই বেশিরভাগ ক্ষেত্রে প্রধান হতো। আমরা এখন অন্তত পক্ষে প্রায় গুরুত্বপূর্ণ 7টা সহ 13, 14, 15টা সংসদীয় কমিটি, এটা আরো বাড়তে পারে যদি বেশি সংখ্যক ভোট পায় বিরোধী দল, তাহলে তাদের সংখ্যাও আরো বাড়তে পারে। এর হেড, এগুলোর হেড করবে হচ্ছে বিরোধী দল, এটার ব্যবস্থা করেছি। তার মানে হচ্ছে যে আসলে নতুন ব্যবস্থাটা তো এখনো কার্যকর হয় নাই, ফলে পুরনো সংস্কৃতি দিয়ে নতুন ব্যবস্থা তো মাপা যাচ্ছে না। ধরেন আপনার কাছে আছে হচ্ছে কেজি মাপের বাটখারা, আপনি তরল জিনিস তো মাপতে পারবেন না। ফলে আমরা যদি তরল জিনিস মাপতে চাই তাহলে নতুন আর একটা বাটখার ব্যবহার করতে হবে, লিটার ব্যবহার করতে হবে, এই জায়গায় আমাদের আসতে হবে। ফলে পুরনো যে মানে আপনার মাপকাঠিগুলো আছে সেগুলোকে তো আবার নতুন ভাবে মাপকাঠি তৈরি করতে হবে। ওকে, আমি একটু জোবের ভাই আপনার কাছে খুব ছোট্ট করে জানতে চাই, একটি সংবাদ নিশ্চয়ই দেখেছেন, নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের উপর যে হামলা হয়েছিল তার বিপরীতে আজকে মামলা হয়েছে। জিএম কাদের সহ 18 জনকে আসামি করেছে, এছাড়া অজ্ঞাত আরো আছে। এর সাথে একটু মিলাই, তা হচ্ছে জামাত যে আন্দোলন ডাক দিয়েছে তার মধ্যেও একটি রয়েছে, উল্লেখটা এরকম, আমি কোট করছি, স্বৈরাচারী শক্তির দোসর জাতীয় পার্টির 14 দলের কার্যক্রম নিষিদ্ধকরণ, এরা এটি করেছে। এই বিষয়ে আপনাদের অবস্থান কি? আমাদের দলের অবস্থান হলো 14 দল যারা শারিক ছিল এই ফেসিবাদ কায়েমের ক্ষেত্রে, বাস্তবায়নের ক্ষেত্রে, এবং তারা সুবিধাভোগীও, এবং যত গণতান্ত্রিক আন্দোলন সফল যে হইতে পারে নাই, জি, এর পিছনে কিন্তু তাদের অবদান আছে। সুতরাং জাতীয় পার্টি শরিক দলের মধ্যে আওয়ামী লীগের প্রধান সহচর। জাতীয় পার্টি তো অনেকগুলো ভাগ আছে, বাদ দিয়ে জাতীয় পার্টির তো অনেকগুলো পার্ট আছে, কোন পার্টকে বলবো? সব পার্টি সহচর, কোন পার্ট বিরোধিতা করে নাই।
সব পার্টি সরকারের সাথে অ্যালাইন্ড ছিল। এখন ভাবিও ছিল, দেবরও ছিল, সবাই ছিল। এই দেবর ভাবি সবাই মিলেই এই আওয়ামী লীগকে মানে সার্ভ করেছে। ওই সময় যারা এটা ছিল আওয়ামী লীগ তারা তো আওয়ামী লীগ আলাদা যেটা আলাদা আবার করেছে, একটা ভাবিকে কমিটি গঠন ইউজ করে করেছে। দেবরকে কন্ট্রোল করেছে, দেবরকে ইউজ করে ভাবিকে কন্ট্রোল করেছে। দ্যাটস এ ডিফারেন্ট কোশ্চেন। এখন তো তারা তারা একটা ভাবির পার্টি platform- আলাদা করে আবার একটা প্ল্যাটফর্ম করেছে, দেখেছেন নিশ্চয়ই, আনিসুল ইসলাম মাহমুদকে প্রধান করে। যাই হোক, আপনি তারা এখানে আমাদের দৃষ্টিতে তারা এখানে সাপ হিসেবেই ভূমিকা রেখেছে। তারা ফেসিবাদের দোসর এবং তাদেরকে এখানে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা উচিত, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা উচিত। দে আর নট ডিফারেন্ট ফ্রম আওয়ামী লীগ। তারা জিএম কাদেরের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে তারা এই অত্যাচার নির্যাতনের বিপক্ষে বিভিন্ন সময় স্টেটমেন্ট দিয়েছে, অবস্থান, দলীয় অবস্থান জানিয়েছে। এগুলো স্ট্যান্ডবাজি জাস্ট। আপনি সরকারে থাকবেন আবার স্ট্যান্ডবাজি করবেন, এগুলো তো হয় না। আলটিমেটলি জাতীয় পার্টিকে মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। জাতীয় পার্টি এবং 14 দল অবিচ্ছেদ্য অংশ, এবং অবিচ্ছেদ্য অংশ হিসেবে তাদের ফেট নির্ধারণ করা উচিত। জি, যে প্রশ্নটি ছিল যে জাতীয় পার্টি এবং 14 দল নিষিদ্ধের ব্যাপারে আপনাদের অবস্থান শুনতে চাই, আর একই সাথে যদি নিষিদ্ধের পক্ষে হয় তাহলে এই যে তাদের ভোটগুলো, তাহলে সেগুলো কি আপনারা মনে করছেন যে আপনাদের বাক্সে যাবে? প্রথমত বলি যে আমরা কিন্তু আসলে প্রথম থেকে একটা কথা বলে আসছি যে আমরা প্রথমে আসলে এদের বিচার চাই। বিচার, হ্যাঁ, বিচার চাই এবং দলকে দল বিচার চান না যারা অপরাধী। হিসাবেও বিচার চাই, ব্যক্তিরও বিচার চাই। দল হিসেবে তাদের একটা ভূমিকা আছে এবং ব্যক্তি হিসাবে তাদের একটা ভূমিকা আছে। জি, ফলে দল হিসেবে তাদের বিচার চাই এবং ব্যক্তি হিসেবে তাদের যে সমস্ত দায় আছে, বাংলাদেশের লুণ্ঠনের ক্ষেত্রে তাদের যে দায় আছে, এখানে অগণতান্ত্রিকতা প্রতিষ্ঠার ক্ষেত্রে, ভোট চুরির ক্ষেত্রে তাদের যে দায় আছে, আচ্ছা। এগুলো সবগুলোর আমরা বিচার চাই। এটা হচ্ছে আমাদের কাছে প্রথম। কোনো ন্যায় বিচার ছাড়া কোনো আসলে মানে একটা ন্যায্যতা তৈরি হয় না, ইনসাফ কায়েম হয় না। ফলে আসলে প্রথম আমরা যেটা চাই সেটা হচ্ছে বিচার। এখন এই বিচারের ভেতর দিয়ে আমরা প্রথম থেকে বলে আসছি এবং এটা আমরা এই আজকে নতুন না, অনেক আগে থেকেও বলতেছি যে এমনকি ৭১-এর ভূমিকার বিচার করার জন্য হলেও সেক্ষেত্রেও দলের হিসাবে বিচার করা উচিত, কারণ রাজনৈতিক দল হিসাবেও তার কিছু ভূমিকা থাকে এবং ব্যক্তি শুধু আসলে ব্যক্তি হিসাবে কাজ করে না, একজন যখন রাজনৈতিক দলের ভেতরে থাকে। ফলে দল হিসাবে এবং ব্যক্তি হিসাবে তার বিচার হতে হবে এবং এই বিচারের ভিত্তিতে তার বিষয়ে আদালত সিদ্ধান্ত নেবে। এই যে একটা নির্বাহী আদেশে মানে নিষিদ্ধ করে দিলেন, এটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, এটা কোনো না কোনো ভাবে ফিরে আসে। ফলে আমরা এমনভাবে কাজটা করতে চাই যাতে আসলে একটা ন্যায্যতা প্রতিষ্ঠিত হয় এবং জনগণের ভেতরেও এই ধারণাটা মানে খুবই থাকে যে এটার একটা ন্যায্য কাজ হয়েছে। সেই বিচারের প্রসঙ্গে যেহেতু আসলেন, আজকে দেখেছেন যে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অবশিষ্ট সাক্ষ্য মাহমুদুর রহমান সাক্ষ্য দিয়েছেন। সেক্ষেত্রে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন নির্বাচনের পরে বিচার চালিয়ে যাওয়ার রোডম্যাপ তিনি দাবি করেছেন। তো এখন পর্যন্ত এই যে অপরাধ ট্রাইব্যুনালে যে ট্রায়াল হচ্ছে বা যে কার্যক্রম চলছে, সেটার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? আমি মনে করি যে আসলে এখানে বিচারের জন্য ট্রাইব্যুনালের সংখ্যা আরো বাড়ানো দরকার এবং সংখ্যা বাড়িয়ে এইখানে বিচারগুলো সবগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া দরকার। বিচারের তো আসলে কোনো এতদিনের ভেতরে করতে হবে এরকম কোনো দেওয়া যায় না, কিন্তু বিচারটা চলতে হবে। আমার ধারণা যে এখানে গণ অভ্যুত্থানকারী রাজনৈতিক শক্তির ভেতরে এটা একটা সাধারণভাবে ঐক্যমত্য আছে। ফলে যে কেউ ক্ষমতায় যাক, বিচার প্রক্রিয়া অব্যাহত থাকবে, এটা আমি আশা করি এবং আমি বিশ্বাসও করি। মানে এটা কেউ গেলে বিচার বন্ধ করে দিবে আমি এটা মনে করি না, বরং যেটা আসলে জায়গা সেটা হচ্ছে যে আসলে এখানে এটার সংখ্যা বাড়িয়ে কিভাবে এই বিচারকে মানে একেবারে পর্যন্ত নেওয়া যায়, তলা পর্যন্ত নেওয়া যায় এবং জায়গাগুলো আসলে পরিষ্কারভাবে যাতে সবার কাছে থাকে। স্কাইপি কেলেঙ্কারির মতো কোনো কেলেঙ্কারি আমরা চাই না, মানে ওই রকম ধরনের কোনো বিচারও চাই না। এখন পর্যন্ত যতটুকু হচ্ছে তাতে মোটামুটি ভাবে আমরা সন্তুষ্ট এখন পর্যন্ত। হ্যাঁ, এখনো পর্যন্ত সন্তুষ্ট, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে যত ধরনের এভিডেন্স আছে, ধরেন এই এভিডেন্সের ভিত্তিতেই তার বিচার হতে পারে, আমাদের অন্য কোথাও তো যাওয়া দরকার নাই। জি, মানে ফলে এই সমস্ত এভিডেন্সের ভিত্তিতেই আসলে যাতে বিচারটা হয় এবং সেগুলো সুচারুভাবে যা যা আইনি প্রক্রিয়া আছে তাকে ডিফেন্ড করার জন্য লয়ার রাষ্ট্র যাতে দেয়, কোনো আমাদের নাই, কিন্তু এই মানে বিচার প্রক্রিয়া কোনোভাবেই যাতে প্রশ্নবিদ্ধ না হয় এবং সঠিক বিচার হয়, এটা আমরা চাই। জি, ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া, আইনের মানুষ আপনি, তো সেখান থেকে নিশ্চয়ই আপনার পর্যবেক্ষণটা একটু আলাদাই হওয়ার কথা। তো সেখানে এখন এই যে কার্যক্রম যা চলছে এটি নিয়ে আপনি বলবেন, কিন্তু আমরা একটু জানতে চাই যে এই বিচারের বিষয় নিয়ে, এটি তো মামলা হয়েছে প্রথম,
এই মামলা নিয়ে দেখেছেন যে মামলা বাণিজ্য হয়েছে, বিচার নিয়ে মানুষ যতটা সরব ছিল, মামলায় আবার ভুক্তভোগী হয়ে পড়ায় মানুষের মধ্যে কিন্তু বিরক্তিও এসেছে। কারণ মামলা নিয়ে বাণিজ্য হয়েছে, কেউ কেউ আসামি করে সেখানে চাঁদাবাজির ঘটনা ঘটেছে, এগুলো গ্রেফতারও হয়েছে, প্রকাশও হয়েছে। কিন্তু যাদের নাম দেওয়া হয়েছে, বিচারিক আদালতে যাওয়ার আগে তো স্থানীয়ভাবে তাদের নাম কাটানো এখনো হয় নাই, তাদের কাছ থেকে সেই চাঁদা তোলার যে বিষয়গুলো অথবা কেউকে এই ভয় দেখানো, সেগুলো তো রয়েছে কিনা, আপনি এরকম আপনার কাছে কি তথ্য, এগুলো একটু বলবেন। দেখেন, গত 15 বছরে পুলিশের যে স্ট্রাকচার তৈরি হয়েছে, ওই স্ট্রাকচার ডমিনেন্টলি আওয়ামী লীগের রিক্রুট এখন পর্যন্ত, এবং তারাই থানার দায়িত্বগুলোতে আছে। আপনি দেখবেন এই যত মামলা হয়েছে সবগুলো ব্যক্তিগতভাবে মামলাগুলো হয়েছে বা দলগত হয়েছে, কিন্তু সরকার মামলা করে নাই, পুলিশ মামলা করে নাই। এখন পুলিশ মামলা করলে হয়তো একটা বাছাই করে মামলা করত, যদিও আগের সরকারের সময় দেখছি ঢালাও মামলা হয়েছে, আমার বিরুদ্ধে মামলা হয়েছে অনেকগুলো। তো মিথ্যা মামলার কোনো সংখ্যা, মানে অসংখ্য মিথ্যা মামলা হয়েছে। এখন যেটা হয়েছে, এই বিভিন্ন বাজার ঘাট স্ট্যান্ড যেরকম দখল হয়েছে, মামলায় এই ধরনের প্রবলেমগুলো হয়েছে। অনেক যার পার্সোনাল শত্রু আছে তাদের নামে মামলা দিয়েছে, যারা প্রতিপক্ষ তাদের নামে মামলা দিয়েছে, যারা পছন্দ না তার বিরুদ্ধে মামলা দিয়েছে, যাকে মামলা দিলে টাকা পয়সা ইনকাম করা যাবে তার বিরুদ্ধে মামলা হয়েছে, এরকম হয়েছে। কিন্তু সবগুলো যে এরকম হয়েছে এরকম না। এটা যাচাই বাছাই করার দায়িত্ব হলো সরকারের, সরকার যাচাই বাছাই করবে, এই জন্য প্রজ্ঞাপনও দেওয়া হয়েছে। এবং আপনি জানেন যে আমাদের ফৌজদারি কার্যবিধিতে নতুন একটা সংশোধন আনা হয়েছে, যে ধরেন 1000 জনের নামে মামলা বা 500 জনের মামলা, এই সবটা তদন্ত শেষ করতে অনেক সময় লাগবে। পুলিশ চাইলে কোনো ব্যক্তি যদি নির্দোষ হয়, সে যদি তার পক্ষে সাক্ষ্য প্রমাণ হাজির করতে পারে, তাহলে পুলিশ কিন্তু এখন আইনের ভিত্তিতে একজনের বিরুদ্ধে রিপোর্ট দিয়ে দিতে পারবে যে এই ব্যক্তিটা আসলে জড়িত ছিল না। সেই পুলিশের মোরাল পরিবর্তন, যে তারা একদম নির্মোহভাবে সেই রিপোর্ট দিবে, সেই ততটুকু পুলিশের তো দায়িত্ব আছে। এখন পুলিশের যে মোরালস না থাকে, সেই মোরালস তৈরি করা, এটা তো সরকারের দায়িত্ব। এটা তো মিথ্যা মামলা করলো এই যে টাকা পয়সা বা কোনো ইনকামের জন্য, কিংবা আপনি যেমনটা বললেন অপছন্দের লোককে ফাঁসিয়ে দেওয়ার জন্য মিথ্যা মামলা করলো, তার কি হবে, তার কতটুকু শাস্তি হবে? যে মিথ্যা মামলা করলো তার তো শাস্তি হবে, শাস্তির বিধান আমাদের আইনে আছে। এখন বাস্তবে তার বিরুদ্ধে তো মামলা হইতে হবে, যে তুমি মিথ্যা মামলা করেছো এতজনের বিরুদ্ধে, এই কারণে হয়রানি হয়েছে। যে এই এখন যে সেনসিটিভ যে সময়, আপনি দেখেছেন যে কেউ ভুক্তভোগী হয়ে পড়লে, কেউ আসলেই অপরাধী না হলেও কোনো অপরাধের মামলায় ঢুকিয়ে দিলে, এই সেনসিটিভ মামলাগুলোর ক্ষেত্রে অনেক সময় আইনজীবীও পাওয়া যায় না। এবং এখন ফেসবুক, ইউটিউব, সেখানে সোশ্যাল মিডিয়া মুহূর্তের মধ্যে মিডিয়া ট্রায়াল হয়ে যায়। তো এই যে ভুক্তভোগীর মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার পরে তার একটি দিন অথবা পরিবার যে হেনস্থা হয়, সেই দিনগুলো কিভাবে ফিরিয়ে দিবেন এই বাংলাদেশে অভ্যুত্থান পরবর্তী? দেখুন, এটা কিন্তু নতুন করে শুরু হয়েছে এরকম না, গত 15 বছর যাবত ছিল। সেই 15 বছর পুনরাবৃত্তি হবে না বিধায় এতগুলো বলি। আমি জেলে ছিলাম মিথ্যা মামলায়। সেই মামলা হওয়ার পরে আমার শ্বশুর বাড়ির লোকজন আমি কোথায় আছি সেটা বলতে পারে নাই। আমার বাচ্চাদেরকে আমার ওয়াইফ বলতে পারে নাই যে আমি কোথায় আছি, আমি জেলে ছিলাম। এই সময় তো গেছে। সময় দিয়ে এখনকার জাস্টিফাই করতে চাচ্ছি? আমরা জাস্টিফাই করতে যাচ্ছি না, আমরা একটা নতুন বাংলাদেশ চাচ্ছি। হ্যাঁ, নিশ্চয়ই। ওই যে অভ্যাস, এই কালচার, এগুলো পরিবর্তন করতে হবে। যারা এই ধরনের কাজ করেছে তারা এখন 2000 মানুষের রক্ত ধুয়ে এই পরিবর্তন আমরা দেখবো না। এখন পরিবর্তন তো শুধু রক্ত ধুলে হয় না, পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। পুলিশ কেন বাদী হয়ে মামলা করছে না? পুলিশ যদি প্রোঅ্যাক্টিভ হইতো, পুলিশ যদি তদন্ত করে মামলা করত, তাহলে তো এই মামলাগুলো হইতো না এইভাবে। পুলিশ ইনএক্টিভ ছিল, যেন সব মামলা করার দায়িত্ব হলো জনগণের। পুলিশ কেন ইনএক্টিভ ছিল? পুলিশকে দায়িত্ব নিতে হবে। এই যে পুলিশের ব্যর্থতা, অবশ্যই দুরভিসন্ধি মানুষ, খারাপ মানুষ, ভালো মানুষ থাকবে সমাজে, কিন্তু পুলিশের তো একটা দায়িত্ব আছে। পুলিশ বাছাই করবে, তারপর আদালত বাছাই করবে। এর মধ্য দিয়ে যারা, আমি বলবো এটা রাষ্ট্রীয় অন্যায়। আমি তো এই ধরনের রাষ্ট্রীয় হয়রানির জন্য রাষ্ট্রকে জরিমানা দেওয়ার পক্ষে, যে রাষ্ট্র জরিমানা দিবে। ধরেন আমি 1 বছর জেল খাটলাম, তাহলে আমার 1 বছরে আমার যে পরিমাণ ক্ষতি হয়েছে, ব্যবসায়িক ক্ষতি, ব্যক্তিগত ক্ষতি, মানসিক ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি, সুনামের ক্ষতি, এই ক্ষতি তো আমাকে রাষ্ট্র কোনোদিন পোষায় দিবে না, বাট পাওয়া উচিত। এটা যদি উন্নত বিশ্ব হয় তাহলে পাওয়া উচিত। আমরা মনে করি যে এই ধরনের ভিকটিম যারা হবে, রাষ্ট্রের আইনের মাধ্যমে তাদের একটা
জরিমানার ব্যবস্থা থাকা উচিত, যারা মামলা করবে তাদের শাস্তির ব্যবস্থা থাকা উচিত, প্রয়োজনে তার কাছ থেকে কম্পেনসেশন নিয়ে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে তাকে পে করা উচিত। ধন্যবাদ। আমি আর আরেকটা বিষয় বলি, জি জি, জাতীয় পার্টির ব্যাপারে যেটা বলেছেন, 1 মিনিটের মধ্যে বলতে হবে। জি, আদালত অবশ্যই জাতীয় পার্টির বিচার করবে, কিন্তু সব মামলার ক্ষেত্রে, ইভেন জমির মামলার ক্ষেত্রেও যখন একটা জমি নিয়ে মামলা হয় একটা ইন্টারিম অর্ডার দেয়, ইনজাংশন দেয় যে ঠিক আছে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এটা স্ট্যাটাস কো থাকবে, নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই জায়গায় নিষেধাজ্ঞা থাকবে। আমরা চাচ্ছি যে কার্যক্রম নিষিদ্ধ, আমরা ফাইনাল ডিসিশন মানে বিচারালয় ছাড়া এমনি করতে যাচ্ছি না, কিন্তু আমরা চাচ্ছি কার্যক্রমটা নিষিদ্ধ হোক। কার্যক্রম যদি নিষিদ্ধ না হয় তাহলে আমার বিচার তো আমরা করতে পারবো না। বিচার বিচারালয় করবে, কিন্তু যতদিন বিচার না হচ্ছে, আমাকে যেরকম আটকায় রাখেন জেলের মধ্যে, বিচার হওয়া পর্যন্ত ঠিক একইভাবে জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করবেন। এটা রাষ্ট্রের কাছে আমাদের প্রত্যাশা, যতক্ষণ বিচার না হয়। অনেক ধন্যবাদ। বিচার হওয়ার পরে আদালত ফাইনাল ডিসিশন নেবে। এক মিনিট সময়, দুঃখিত, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমি একটু জানতে চাই, আওয়ামী লীগের সাম্প্রতিক সময় ঢাকার রাজপথেও বেশ ভালোই দৃশ্যমান কিছু কর্মসূচি, মিছিল টিছিল দেখেছেন। আওয়ামী লীগ কি ফিরে আসছে বা এসেছে আবার, এবং সামনে আরো তো বড় কর্মসূচির কথা বিভিন্নভাবে তারা ঘোষণা দিচ্ছে। আপনারা যখন ঘরের মধ্যে বসে সংস্কারের কথা বলছেন, তখন আওয়ামী লীগ কিন্তু দৃশ্যপটে রাজপথে দেখছি। আপনাদের কি ভাবনা? না, এটা তো বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের একটা শোনা যাচ্ছে না, আমরা দেখছি একদম। ওইটার কথা বলি নাই, আমি বলছি যে এটা শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের জন্য একটা বিশেষ অর্থ বরাদ্দ করে কিছু অনেকজনকে নামানোর একটা চেষ্টা করা হচ্ছে, জি, এবং কিছু মিছিল, খণ্ড মিছিল, এগুলো দেখা যাচ্ছে, এবং এটার পেছনে পেছনে অনেকজন কাজ করছে নিশ্চয়ই, না হলে তো আসলে এই খণ্ড মিছিল গুলো দেখা যেত না। মানে ফলে এই ধরনের মিছিল এটা দেখা যাবে, এবং আওয়ামী লীগ তো আসলে বাংলাদেশ থেকে চলে যায় নাই। এটা তো মানে এটা যদি কেউ মনে করে যে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে একেবারে নাই হয়ে গিয়েছে, মানে ধরেন এত বছর ধরে শেখ হাসিনা এত কিছু করে তো জামাতকে নাই করতে পারে নাই, তাহলে আওয়ামী লীগ তো জামাতের চেয়ে তো বড় দল ছিল আসলে। তাহলে জামাত কিভাবে যদি নাই হয়ে যায়, তাহলে নাই না হয়, তাহলে আওয়ামী লীগ বা কিভাবে নাই হয়ে যাবে? নাই তো হয়ে যাবে না। তাহলে এই যে আওয়ামী লীগ যারা করে তারা দুইটাকে কি আপনি একভাবে মিলাচ্ছেন, জামাতের যে না থাকা? না, আমি বলছি যে এটা হচ্ছে প্রক্রিয়াগতভাবে, হ্যাঁ, প্রক্রিয়াগতভাবে মিলাচ্ছি দুইটা একই দল বা একই কারণে সেটি না, একই কারণে সেটা না, প্রক্রিয়াগতভাবে এটা চেষ্টা করা হয়েছে তো নাই করে দেওয়ার, কিন্তু আসলে এইভাবে না। আপনারা কি ভাবছেন? আমরা মনে করি যে এটা একটা বিরাট, মানে এটা একটা বিরাট লড়াই, এটা একটা সাংস্কৃতিক লড়াই, এটা একটা আমাদের সমাজটাকে আমরা কিভাবে তৈরি করছি তার উপরে অনেকখানি নির্ভর করে যে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না। মানে এইটা আমি মনে করি না যে কালকে আওয়ামী লীগ কোনো কিছু করে ফেলতে পারবে, যেমন এটা মনে করি না, তেমনি ভাবে আওয়ামী লীগ কোনোদিনই ফিরতে পারবে না এরকম মানে কোন জায়গাও আমি। রাজনৈতিক দল হিসেবে এগুলো নিয়ে আপনাদের মধ্যে আলোচনা হচ্ছে কিনা একটু বলবেন, যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন? একদমই 30 সেকেন্ডে বলতে হবে। দেখেন, জামাত আর আওয়ামী লীগকে একসাথে মেলানো সঠিক মনে করি না। জামাত হয়তো পাকিস্তান জান্তার সাথে আপনার সেখানে সহযোগিতা করেছে, আওয়ামী লীগ এখানে মেইন অ্যাক্টর, প্রিন্সিপাল অ্যাক্টর। তো আওয়ামী লীগ আসলে হিটলার যে কাজ করেছে আওয়ামী লীগ একই কাজ করেছে, এবং আওয়ামী লীগের বিচার করে এটা শাস্তি দেওয়া উচিত। আর আওয়ামী লীগ ফিরে আসবে, আসলে দেখেন আওয়ামী লীগ 40% 30% যেগুলো বলে এগুলো মিথ। আপনার ধরেন দেশে পলিটিক্স করে কত পার্সেন্ট লোক? লেস দেন 10% লোক পলিটিক্স করে। এর মধ্যে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, বাম দলগুলো আছে, আরো ইসলামিক দলগুলো আছে। শেষ করতে হবে। এখন ধরেন আওয়ামী লীগের পার্সেন্টেজ কত? 2%, 3%। তো 3% মানুষ ধরেন আওয়ামী লীগ করে, তাদের অনেকে অলরেডি তাদের অবস্থান পরিবর্তন করেছে। ভোটারদেরকে ধরলে হবে না, আপনি ধরবেন যে কতজন লোক আওয়ামী লীগ করে আসলে দল নেতাকর্মী। সুতরাং আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা এখন আর ফিরে আসবে এটা যদি কেউ বিশ্বাস করে, এটা ভূতে বিশ্বাস করার মতো। আমি ভূতে বিশ্বাস করি না, আওয়ামী লীগ ফিরে আসবে এটাও বিশ্বাস করি। অনেক ধন্যবাদ ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া, অসংখ্য ধন্যবাদ আবুল হাসান রুবেল আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরা মনে করি সবার আগে দেশ, আর সেই দেশটাকে কল্যাণমূলক একটি দেশ হিসাবে গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলেও ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।